হ্যাঁ স্টুডেন্টস, আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে আমি লিখেছি এখানে ক্যালকুলেশন অফ মিন, ক্যালকুলেশন অফ মিডিয়ান। ঠিক আছে, তো ক্যালকুলেশন অফ মিডিয়ান অফ আনগ্রুপ স্কোর। তো আজকে আমাদের বিষয় যেটা থাকবে সেটা আমরা কিভাবে আনগ্রুপ ডাটা সাজিয়ে আমরা মিডিয়ান বের করব, প্রথমে আমরা সেটা শিখে নেব। ঠিক আছে, তো আমি এখানে ক্যালকুলেশন কিছুটা করে রেখেছি। দেখ, আমি বলছি এখানে দুটো পদ্ধতিতে হয়, দুটো পদ্ধতিতে আমরা মিডিয়ান নির্ণয় করতে পারি। একটা হচ্ছে জোড় সংখ্যক স্কোর নিয়ে, আর একটা হচ্ছে বিজোড় সংখ্যক স্কোর নিয়ে। ঠিক আছে, তো এখন আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিজোড় সংখ্যক স্কোর নিয়ে আমরা কিভাবে মিডিয়ান নির্ণয় করব, আমরা সেই বিষয়ে আজকে তাহলে একটু জেনে নিই। তো বিজোড় সংখ্যক স্কোরের ক্ষেত্রে দেখ, এখানে দেখতে পাচ্ছিস আমি আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমি এগুলো সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, এই নাম্বারগুলোকে আমি প্রথমে রাখলাম। এই নাম্বারগুলোকে কি করতে হবে, এই স্কোরগুলো মানে যেটাকে আমরা এখানে আমরা বলবো আমাদের গাণিতিক পরিভাষায় এগুলোকে বলবো স্কোর। তো এই স্কোরগুলোকে আমরা কি করব না, এই স্কোরগুলো আমরা পরপর সাজিয়ে নেব, মানের ক্রমানুসারে এই স্কোরগুলোকে আমরা সাজিয়ে নেব। কেমন? তো আমি এখানে 25, 18, 27, 10, 8, 30, 42, 20, 33 এরকম ভাবে দেখ এখানে 9টা স্কোর আছে। আমি 9টা স্কোরকে মানের ক্রমানুসারে সাজিয়ে নেব। তো মানের ক্রমানুসারে সাজিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে প্রথমে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজাবো। হ্যাঁ, তো ছোট থেকে বড় হিসেবে সাজানোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি প্রথমে কি ছোট সংখ্যাটা প্রথমে কোনটা আছে আমরা খুঁজে বের করি। তো এখানে 8 আছে ছোট সংখ্যা, তো আমি এখানে 8 লিখলাম। তারপরে ছোট সংখ্যাটা কি, 8-এর পরে কি আছে, 10 আছে, 10-এর পরে 18 আছে, তারপরে দেখ 20 আছে, তারপরে আমি এই অনুযায়ী 25, 27, 30, 42, 53 অর্থাৎ মানের ক্রমানুসারে সাজানো অর্থে আমি এটাকে ছোট থেকে বড়তে সাজিয়ে নিলাম। কেমন? তো এখানে আমাদের যে স্কোরগুলো আছে, এখানে স্কোরগুলোর মোট সংখ্যা কিন্তু এটা যে স্কোরগুলো মোট আছে এটা আমরা 9 ধরেছি। কেন 9 ধরলাম? কারণ যখন স্কোরগুলোকে আমি মানের ক্রমানুসারে সাজাচ্ছি এখানেই কিন্তু আমাদের স্কোরের মানটা আছে। দেখ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আমি কটা স্কোর নিয়েছিলাম? 9টা। তার মানে এখানে আমাদের মোট সংখ্যা কত হবে? n, অর্থাৎ মোট সংখ্যা। n অর্থে হচ্ছে মোট সংখ্যা, এখানে মোট সংখ্যা হলো 9। ওকে, এবারে আমি সূত্র প্রয়োগ করব। বিজোড় সংখ্যক স্কোরের ক্ষেত্রে আমি একটা সূত্র প্রয়োগ করব। দুটোর সূত্র কিন্তু আলাদা। বিজোড় সংখ্যক স্কোরের সূত্র আলাদা, জোড় সংখ্যক স্কোরের সূত্র আলাদা, এটা আমরা পরপর জানবো। ঠিক আছে, তো আমরা এখন বিজোড় সংখ্যক স্কোর যেহেতু আমরা এখানে উপস্থাপন করেছি, তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে আমি মিডিয়ান নির্ণয় করব। তো মিডিয়ান অর্থে আমরা এটা স্মল মানে সংক্ষেপে বলবো আমরা এমডি, বড় হাতের এম হবে আর হচ্ছে স্মল ডি হবে। ঠিক আছে, তাহলে মিডিয়ান সমান কি হলো? n+1/2 তম পদ। কি আমাদের বিজোড় সংখ্যক মানে বিজোড় সংখ্যক স্কোরের ক্ষেত্রে সূত্রটা কি থাকছে? n+1/2 তম পদ। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। এই সূত্র প্রয়োগ করে আমি এখানে বিজোড় সংখ্যক স্কোরটা নির্ণয় করব। তো n এখানে কত আছে? n এখানে আমি এখানে ধরেছি, দেখ এখানে 9, আমাদের স্কোরটা কিন্তু 9 আছে। আমি এখানে গুনতি করলে দেখতে পাচ্ছি এখানে 9 হচ্ছে। তো আমি এখানে কি লিখলাম? 9 লিখলাম। ঠিক আছে, এখানে আমি 9 লিখলাম +1, যেমন সূত্র প্রয়োগ করছি আমি এখানে +1 লিখলাম /2 সমান কত হলো? এখানে 9 সঙ্গে 1 যোগ করলাম, খুব সামান্য একদম ছোট্ট ছোট্ট অঙ্ক, মানে মুখে মুখে করা যাবে। যেহেতু তোরা প্রথম করবি এই জন্য একটু খটোমটো লাগবে, না হলে এটার কিছু অসুবিধেই নেই। ঠিক আছে, তো আমি এখানে এটা যোগ করলে তো আমরা দেখতেই পাচ্ছি ইজি। এখানে 10-এর সঙ্গে 2, এবারে আমি এটাকে ভাগ করব, ভাগ করলে দেখতে পাচ্ছি এখানে কত হবে? 5 হবে। তো 2 5 10, আমি 5 করলাম, তার মানে 5তম পদ মানে পঞ্চম যে পদটা আছে সেটাই হচ্ছে অ্যান্সার হবে। পঞ্চম পদটা কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, তো এখানে 5তম পদ কোনটা বলতো? আমি যখন মানের ক্রমানুসারে সাজিয়েছিলাম এখানে 5তম পদটা এভাবে দেখতে হবে, 1, 2, 3, 4, 5। এই 5তম পদ হচ্ছে এইটা 25। ঠিক আছে, আমি যখন মানের ক্রমানুসারে সাজিয়ে নিয়েছি তখন আমার তো অসুবিধা নেই বের করতে। তো আমি যখন 1, 2, 3, 4 করে কাউন্ট করছি
আমাকে এখানে 5তম পদে আসতে হবে। তো 5তম পদটা আমি এখানে দেখতেই পাচ্ছি, এখানে 25 আছে। তো এখানে আমি 5তম পদ কি লিখলাম, 25। বোঝা গেছে? ক্লিয়ার? এইভাবে আমরা বিজোড় সংখ্যক স্কোর যখন নির্ণয় করব, মিডিয়ান অর্থাৎ মানে কি বলবো, মিডিয়ান তৈরি বের করতে গেলে আনগ্রুপড স্কোরের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে সাজিয়ে নিতে পারি। ঠিক আছে, এটা গেল বিজোড় স্কোর। এবারে আমি চলে আসব আর একটা নতুন অঙ্কে, যেটা আমরা কিভাবে আমরা জোড়টাকে মানে অর্থাৎ জোড় সংখ্যক স্কোরের ক্ষেত্রে কিভাবে আমরা অঙ্কটা বের করব। সেক্ষেত্রে আমরা একটু এটাকে মুছে দিচ্ছি তাহলে এই মুহূর্তে। ঠিক আছে, এটা আশা করি তোরা বুঝতে পেরে গেছিস। এটাকে আমি মুছে দেব। এবারে এখানে যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে জোড় সংখ্যক স্কোর। ঠিক আছে, তো জোড় সংখ্যক স্কোরের ক্ষেত্রে আমি প্রথমে তাহলে লিখি এখানে এক্ষেত্রে কি প্রয়োগ করব সেটা আমি ক্যালকুলেশন করলে বুঝতে পারবো। তো স্কোরগুলোকে আমরা মানের ক্রমানুসারে সাজিয়ে নেব। আগে স্কোরগুলো লিখে নিই। এখানে লিখছি 5, 8, 12, 30, 18, 10, 2, 22। কটা আছে একটু গুনে নে। 5, 8, 12, 30, 18, 10, 2, 22। ঠিক আছে, এগুলোকে আমি কি লিখবো না, এইটুকু কথা তো লিখতেই হবে, এগুলো তো মুখে মুখে করতে হয়, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসে, এগুলোকে লিখতে হবে। তাহলে কি লিখবো না, স্কোরগুলিকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। কি পাই? কি পাচ্ছি? তাহলে আমরা এটাকে তো সাজাতে হবে। প্রথমে ছোট সংখ্যাটা কি আছে, 2 আছে। ছোট থেকে বড় আমরা সাজাবো। 2, তারপরে 5, তারপরে আছে 8, তারপরে আছে 8-এর পর 10, তারপর 12, 18, 22, সবশেষে 30। ঠিক আছে, তো আমি স্কোরগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই, যেটা আমি করলাম। এখানে স্কোরগুলির মোট সংখ্যা কত জানবো। মোট সংখ্যা, এখানে স্কোরগুলির মোট সংখ্যা কত আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কত আছে? আমরা জানি মোট সংখ্যা অর্থে n। হ্যাঁ, n সমান 8। ঠিক আছে, এবারে আমরা কি করব, এটা কিভাবে করতে হয়, n/2 তম পদ, n/2 তম পদ, n/2। এখানে n কত? 8 আছে, কারণ আমি যখন মানের ক্রমানুসারে সাজিয়েছি এগুলোকে কাউন্ট করলে আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কটা হচ্ছে? 8টা হচ্ছে, n 8 হচ্ছে।
তাহলে আমাদের n/2 মানে আমাদের সূত্রে ফেলে এবার আমি যদি অঙ্কটা করি তাহলে এখানে কি করব 8/2 সমান কত হচ্ছে, কত হবে 4, চতুর্থতম পদ যেটা পদ, চতুর্থতম পদ কোনটা আছে এখানে আমরা একটু খুঁজে নিই, তাহলে কাউন্ট করি 1 2 3 4, তাহলে চতুর্থতম পদ কোনটা আছে, দেখ চতুর্থতম পদ আছে কিন্তু 10, তাহলে এখানে 4তম পদ কোনটা হবে, 4তম পদ কোনটা হবে সমান 10। ব্যাস, তার মানে আমি দেখতেই পাচ্ছি যে আমাদের তাহলে চতুর্থতম পদ 10 হলো। ব্যাস, আমার জোড় সংখ্যা বেরিয়ে গেল। তার মানে বিজোড় সংখ্যার ক্ষেত্রে হচ্ছে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি, বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যার ক্ষেত্রে n+1/2 তম পদ, এটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে, বিজোড়ের ক্ষেত্রে এটা বিজোড়, আর জোড়ের ক্ষেত্রে এইটা। ঠিক আছে, তো এই গেল আমাদের টোটাল যেটা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে স্কোর। আমরা এটা আনগ্রুপ ডাটার স্কোরটা এভাবে আমরা পেতে পারি। ঠিক আছে, এই পর্যন্ত আমরা দেখতে পেলাম আনগ্রুপ ডাটার যে স্কোর সেগুলো আমরা জোড় স্কোর, মানে দুটো ভাগে ভাগ করব, সেটা হচ্ছে একটা জোড় স্কোর, একটা হচ্ছে বিজোড় স্কোর। বিজোড়টা আমি আগে দেখালাম, এখন জোড়টা দেখলি, ক্লিয়ার? ব্যাস, এখনো আরো কিছু বাকি আছে। এবারে আমরা গ্রুপ ডাটাতে যাব। হ্যাঁ, গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কগুলো করব সে বিষয়ে আমরা একটু জেনে নিই। আচ্ছা, তাহলে আমাদেরকে একটা শ্রেণী ব্যবধান তাহলে সাজাতে হচ্ছে। শ্রেণী ব্যবধানটা আমরা সাজিয়ে নেব, তারপরে আমরা অঙ্কটা শুরু করতে পারি। তো আমরা একটা তাহলে অঙ্ক নিয়ে নিই, অঙ্ক নিলে আমাদের কাছে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আমি একদমই মানে হলে যেটা থাকবে, পরীক্ষার হলে যেটা থাকবে সেই অনুযায়ী আমি এখানে একটা মান নিয়ে নিচ্ছি, কেমন? তো আমি এখানে প্রথমেই যে মানটা নিয়ে নেব, আমি আলাদা করে না নিয়ে আমি একদম অঙ্কের মাধ্যমেই মানগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে ঘরটাকে প্রথমে ভাগ করে নেব, 4টে ভাগে আমি ঘরটাকে ভাগ করব, তাতে করে আমাদের অঙ্ক করতে সুবিধে হবে। ওকে, হাতে টানা হচ্ছে, একটু খটোমটো লাগবে। এইরকম ভাবে তোরা একটা ছক করবি সাদা খাতায়, তারপরে যটা ভাগ থাকবে সেই তটা ভাগে এই ভাগটাকে নিয়ে নিবি। এখানে কটা ভাগ করব, 1 2 3 4 হলো। এবারে আমি উপর নিচে আগে পিছে এখানে আমি কি করব, এখানে থাকবে শ্রেণী মানে স্কোর, এখানে শ্রেণী অর্থে স্কোর মানে এস। হ্যাঁ, এটা আমি ব্র্যাকেটে লিখে দিতেও পারি। এখানে হচ্ছে শ্রেণী সীমানা, এখানে থাকবে শ্রেণী সীমানা। ঠিক আছে, মানে লোয়ার লিমিট আপার লিমিট এগুলো কোনটা কিরকম। এফ, এফ হচ্ছে এখানে পরিসংখ্যা, পরিসংখ্যা, পরিসংখ্যা অর্থে এখানে আমরা জানি এফ। আর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ কাম্প যেটাকে আমরা বলবো CMF, কাম্প। কাম্প অর্থে এখানে হচ্ছে তোমার, আমরা এটা এফ হিসেবে করতে পারি, যেটাকে আমরা বলবো ক্রমযৌগিক পরিসংখ্যা। বাংলাতে লিখতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, যেটাকে আমরা বলি কাম্প, CMF দিয়ে শুরু করি, আবার আমরা এটা এফ হিসেবেও রাখতে পারি। তো এটা গেল। এবারে আমি কিন্তু শ্রেণীটা সাজিয়ে নেব, শ্রেণীটা সাজিয়ে নেব। আমি এখানে কটা ভাগে ভাগ করে নিচ্ছি, এখানে লিখব শ্রেণীটা 0 থেকে 4, 0 থেকে 4। এখানে কত ফ্রিকোয়েন্সি থাকবে, 0 থেকে 4 এ আমরা এখানে পরিসংখ্যা লিখব, এর ফ্রিকোয়েন্সি আছে 5। এগুলো পরীক্ষার হলে দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি আর শ্রেণী এগুলো দেওয়া থাকে।
এবারে লিখি 5 to 9। 5 to 9 এর ক্ষেত্রে আমরা কি রাখবো, আমাদের ফ্রিকোয়েন্সি কত থাকছে 8। তো 10 to 14, 10 to 14 এর ক্ষেত্রে আমাদের পরিসংখ্যা তোমাদের কত থাকছে 10। আচ্ছা, এবারে আসি 15 to 19। এখানে আমাদের পরিসংখ্যা 12। এখানে আমি এটা লিখলাম, কেন লিখলাম আমি এটা বাদে বলবো, কেমন? এটা আমি লিখে রাখি, এখন তোদের অঙ্ক করতে করতে এটা প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এবারে 20 to 24, 20 to 24 এর ক্ষেত্রে আমরা এখানে দেখব 7। হ্যাঁ, আচ্ছা 25 to 29, 25 to 29 এক্ষেত্রে আমরা স্কোর আছে 25 to 29 এ হচ্ছে 6 আছে আমাদের। আচ্ছা 30 to 34 এখানে আছে আমাদের পরিসংখ্যা 3। 35 to 39 আমাদের এখানকার পরিসংখ্যা, এখানে পরিসংখ্যা তোমার আছে 2। ঠিক আছে, আমি একটু মিলিয়ে নিই। 5, 8, 10, 12, 12টা FM হবে, 7, 6, 3, 2। ও এটাকে আমি সবসময় বলি পরিসংখ্যাটা সবসময় যোগ করতে হবে। সামেশনের চিহ্ন এটা, সামেশন F সমান কত হচ্ছে, সামেশন F মানে n সমান কত, এটাকে এবারে যোগ করতে হবে। 5 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 7 প্লাস 6 প্লাস 3 প্লাস 2, এগুলোকে যোগ করলে টোটাল সংখ্যা দাঁড়াবে 53। হ্যাঁ, 53 হলো। এই পর্যন্ত আমরা কিন্তু যেটা করলাম সেটা হচ্ছে, এটা আমাদের মিডিয়ার নির্ণয়ের ক্ষেত্রে এভাবে আমাদেরকে বের করতে হবে, যেগুলো হ্যাঁ ক্যালকুলেশন করার আগে যেগুলো আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে এই চার্টটা কিভাবে আমরা রেডি করব। তো এই চার্টটায় কিন্তু এই সংখ্যাগুলো মানে এইভাবে আমাদেরকে এই চার্টটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, ব্যাস আমরা এই পর্যন্ত এসে গেছি। এবারে আমরা কি করব, এবারে আমরা শ্রেণী যে সীমানা আছে, আমরা কিন্তু আগে একদম অনেক আগে পড়েছি শ্রেণী সীমানাটা কি, সেই সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি জানি। তো শ্রেণী সীমানার ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা লোয়ার লিমিট আর আপার লিমিট। কি লোয়ার লিমিট আর আপার লিমিট? তো লোয়ার লিমিট এখানে আমার এখানে কত আছে, 0 আছে। তো আমি 0 আছে যেহেতু আমি 0 লিখে দিলাম। এবারে 4 এর আপার লিমিট কত হবে, 4 এর আপার লিমিট হবে 4.5। হ্যাঁ, 4 এর আপার লিমিট, একটা লোয়ার লিমিট থাকবে একটা আপার লিমিট থাকবে। এটাকেই তো শ্রেণী সীমানা বলি আমরা, একটা লোয়ার লিমিট আর একটা আপার লিমিট, এটাকে আমরা শ্রেণী সীমানা তো বলি। তো আমরা এখানে কি কাজ করব আমি আর বলছি না, এখানে লোয়ার লিমিট আর আপার লিমিট এই দুটোই কিন্তু আমরা এই ক্ষেত্র দুটো ব্যবহার করব। ঠিক আছে, মিডিয়ার নির্ণয়ের ক্ষেত্রে। এবারে আমি তাই করছি। 5 এর লোয়ার লিমিট কত, 4.5, আর আপার লিমিট 9 আছে, তার মানে 9.5। এখানে 10 এর লোয়ার লিমিট কত হবে, 9.5, আর 14 আছে, এর আপার লিমিট কত হবে, 14.5। এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করব। 14.5, 19.5, 19.5, 24.5, 24.5, 29.5, 29.5, 34.5, 34.5, 39.5,
হয়ে গেল। আমি কিন্তু শ্রেণী সীমানাটা পর্যন্ত আমাদের লেখা হয়ে গেল। একটু একটু করে আমরা কিন্তু ধাপে ধাপে এগোচ্ছি। এবারে আমরা কিভাবে কাম্প আসলাম আমরা সেটা একটু জেনে নেব। আচ্ছা, সূত্র লেখার সময় প্রথমে কি লিখতে হবে? প্রথমে যেটা লিখতে হবে এন, আমাদেরকে লিখতে হবে সূত্র যেটা লিখবো আমরা সেই সূত্রটাকে কিন্তু আমরা প্রথমে তার ভাগটাকে করে নেব। এখানে এমডি বলে, আমি সূত্রটা লিখে দিই একটু। এম ডি মানে মিডিয়ান। মিডিয়ানের সূত্র কি? মিডিয়ান অর্থে মিডিয়ান সমান এল প্লাস n/2 l প্লাস n/2 মাইনাস এফ এই সমান চিহ্নটা এমডি যখন এটা সমান চিহ্নটা এই বরাবর থাকবে, ঠিক আছে? আগু কিছু হলে হবে না। আমি এটা একটু উঁচুতে লেখা হয়ে গেছে, এই জন্য আমি এটা আবার রিপিট করছি। এই, ঠিক আছে? এমডি সমান এল প্লাস n/2 মাইনাস এফ বাই এফ এম। এটা এই রকম থাকবে। এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়ান নির্ণয়ের সূত্র। এখানে ইনটু আই এটা হচ্ছে আমাদের সূত্র। তো এবারে আমরা সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করে নিই। তারপরে সূত্র প্রয়োগ করার আগে যেটা আমাদেরকে সাইডে লিখতে হয় সেগুলো হচ্ছে আমি মুখে বলে দিলেও হবে, কিন্তু এখন আমরা সূত্রটা একটু প্রয়োগ করে নেব। এখানে এল কত আছে? এল হচ্ছে আমাদের আছে n/2 কত? আমরা একটা একটা সূত্রগুলো ভাগ করে নিই। হ্যাঁ, এখানে n/2 সমান কত আছে? n কত আছে? n আছে 53, তাই না? তাহলে 53/2 এল। এবারে এল কত আছে? এল আছে কত আছে? আমি এখানে এফএম এখানে কেন লিখেছি? এফএমটা যেটা যে শ্রেণীতে n2 আছে, অর্থাৎ মধ্যমান শ্রেণীর আগের মধ্যমান শ্রেণীর পরিসংখ্যা। যে শ্রেণীতে n2 আছে অর্থাৎ মধ্যমান শ্রেণীর পরিসংখ্যা আমি দেখতে পাচ্ছি। মধ্যমান আমাদের এখানে কত আছে তার পরিসংখ্যা আমি প্রথমেই বলেছি যে সবথেকে বড় যেই মানে ফ্রিকোয়েন্সিতে সবথেকে বড় যেটা হবে সেটাই কিন্তু আমরা পরিসংখ্যা হিসেবে অর্থাৎ মধ্যমান হিসেবে বিবেচনা করব। বলেছিলাম না মিডিয়ান নির্ণয় করতে যে মিন নির্ণয় করতে যে। তো আমি এখানে আমাদের সবথেকে পরিসংখ্যার বড় সংখ্যাটা কোনটা এখানে দেখতে পাচ্ছি? এখানে 12। এটা হচ্ছে সবথেকে বড় সংখ্যা। তো এর লোয়ার লিমিট কত আছে? এর লোয়ার লিমিট আছে 14.5। তো আমি এখানে এই জন্য লোয়ার লিমিটটা কত লিখব? 14.5 লোয়ার লিমিট। এবারে কি এফ এখানে আছে। এবারে আচ্ছা, এফ এমটা বলে দিই। এফ এম হচ্ছে বললাম কি যে শ্রেণীতে n2 আছে অর্থাৎ মধ্যমান শ্রেণীর আগের যে সমস্ত শ্রেণী সেটাকে এখানে n2 বলা হয়। মানে এক্ষেত্রে এটা যে শ্রেণীতে n2 আছে তার হচ্ছে মধ্যমান শ্রেণীর পরিসংখ্যা, ঠিক আছে? তো এত কিছু না বললেও মানে যে আমি বোঝার সুবিধার জন্য এটা আমরা যদি অন্যভাবে দেখি তো আমরা দেখতে পাবো যে আমি আগেও বলেছি পরিসংখ্যার যেই সংখ্যাটা বড় থাকবে সেখানেই কিন্তু আমাদের অ্যাজিউ মিন যেমন মিনের ক্ষেত্রে থাকে
মিডিয়ানের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা FM পাবো। হ্যাঁ, অর্থাৎ এই সংখ্যাটাকেই কিন্তু, যে সংখ্যাটা বড় সংখ্যা পরিসংখ্যা, হ্যাঁ, সহজ কথায় মানে সহজভাবে যদি আমি বুঝি, বোধগম্য করার জন্য সহজভাবে আমি বলতে পারি যেটা পরিসংখ্যাটা সব থেকে বড় থাকবে তার হচ্ছে লোয়ার লিমিটটা আমি এখানে নেব। এটাই হচ্ছে মানে সেখানে অ্যাজুমিন এখানে এই চিহ্ন দ্বারা প্রকাশ পেত, আর এখানে FM দ্বারা আমরা সেটাকে প্রকাশ করব। ঠিক আছে, এইটুকুই, আর কিছু তফাৎ নেই। ব্যাস, তাহলে এখানে FM দিলাম। এবারে আমরা এখানে কিন্তু কাম্প এখনো নির্ণয় করিনি, এখানে কিন্তু আমরা কাম্প নির্ণয় করতে হবে। কাম্পটা কিভাবে নির্ণয় করতে হয় এটাও লাগবে, এই এফটা লাগবে। এখানে কাম্প, এখানে দেখ এখানে 5 আছে পরিসংখ্যা, আমি 5 লিখে দিলাম। হ্যাঁ, 5-এর সঙ্গে 8 যোগ কর, 5 আর এই 8, এটাকে আমি কি বলেছি, MF মানে কাম্প বলে এটাকে, এটাকে বলে, এটা C, এটা C, এটা M, এটা F। সংক্ষেপে এটাকে আমরা এই F দ্বারা সূচিত করতে পারি। এই ব্র্যাকেটে যেই Fটা লিখেছি এটা লিখলেও হবে, অথবা এটা লিখতে হবে, যে কোনো একটা লিখলেই হয়। তোরা যেহেতু প্রথমবার করছিস এই জন্য আমি দুটোই এখানে দিয়েছি, ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হবে। তো পরিসংখ্যা এখানে আমাদের প্রথমে কত আছে, 5 আছে, তো আমি এখানে 5 দিয়ে দিলাম। কাম্প এভাবেই নির্ণয় করতে হয়। তারপরে কত দেখ, এই 5-এর সঙ্গে 8 যোগ করব, পরপর আমি যোগ করে করে চলে যাব, পরপর সংখ্যাগুলো যোগ করে করে যাব, ঠিক আছে। সেখানে যেমন গুণ করতে হতো মিনের ক্ষেত্রে, এখানে কিন্তু আমরা যোগ করতে করতে যাব। 5 আছে, কাম্প বের করতে হবে, তো 5-এর সঙ্গে 8 যোগ কর, 5-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে, 13। 13-র সঙ্গে আবার 10 যোগ করে দে, কত হবে, 23 হবে। 23 হলো। এখানে কিন্তু আমি F দিয়ে রাখলাম, কেন দিলাম এটা আমি পরে বলছি। 13, তারপরে আবার সংখ্যাটা যোগ কর, 23-এর সঙ্গে আবার 12 যোগ কর, কত হবে, হিসাব কর, 35 হবে। 35-এর সঙ্গে আবার 7 যোগ করলাম, 35-এর সঙ্গে এই যে 35 হলো, 35-এর সঙ্গে 7 যোগ করলাম, 7 যোগ করলে কত হবে, 42, 48, 51, 53। কিভাবে পেলাম মানে কাম্প অর্থাৎ F কিভাবে পেলাম, 5 তার সঙ্গে 8 যোগ করলাম। প্রথমে যেটা সংখ্যা আছে পরিসংখ্যা সেটা এখানে লিখে দিতে হবে, 0 থাকলে 0 লিখতে হবে, 1 থাকলে 1 লিখতে হবে, যা থাকবে তাই সংখ্যাটা প্রথমে এখানে তাই লেখা হবে। তারপরে সেই সংখ্যাগুলো পরপর যোগ হয়ে যাবে। 5-এর সঙ্গে 8 যোগ হয়ে 13 হয়েছে, 13-র সঙ্গে এবারে 10 যোগ হবে, 10 যোগ হলে 23 হলো, 23-এর সঙ্গে আবার 12 যোগ হবে, তার সঙ্গে যোগ করলে কত হবে, 35 হবে। হ্যাঁ, 35-এর সঙ্গে আবার 7 যোগ হবে, এগুলো কোনাকুনি সব যোগ হবে, এই কোনাকুনি সব যোগ হবে। হ্যাঁ, মানে কোনাকুনি অর্থে মানে পাশাপাশি আর কি। এই দেখ 5-এর সঙ্গে 8, এইটা প্রথমে এরকম ভাবে যোগ হলো, হ্যাঁ, এগুলো যোগ হলো, তারপরে এইটা কোথায় গেল, এই পাশে গেল, হ্যাঁ, 13 হলো। এবারে 13-র সঙ্গে কত যোগ হবে, এই দেখ 10 যোগ হলো, 13-র সঙ্গে 10 যোগ হলে, 13-র সঙ্গে 10 যোগ হলো কত হবে, 23 হলো। 23 হলো, 23-এর সঙ্গে আবার 12 যোগ হবে, এই 12 যোগ হলো, কত হলো, 35। এবারে এটা 35 হলো, 35-এর সঙ্গে আবার 7 যোগ হবে, কত হলো, 42। এই যে 42 হলো। এবারে 42-এর সঙ্গে 6 যোগ হবে, 42-এর সঙ্গে 6 যোগ হলো, এবারে কত হলো, 48। এবারে 48-কে 3 দিয়ে যোগ করব, 3 যোগ করলে কত হলো, 51। ভালো করে খেয়াল কর, 51-র সঙ্গে 2 যোগ করলাম, যোগ করতে কত হবে, 53। বোঝা গেছে, বোঝা গেছে। প্রথমে এভাবে আসলাম, তারপরে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ যাচ্ছি এটা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। ব্যাস, আমাদের কাম্প নির্ণয় করা হলো। কেন নির্ণয় করলাম, কাম্পটা আমি কেন নির্ণয় করলাম, অঙ্কটা করে নিই তারপরে বলছি। তো আমরা যখনই সূত্র লিখবো, সূত্রর সাথে সাথে কিন্তু তার মানগুলো লিখতে হবে, হ্যাঁ, তবে অঙ্ক বুঝতে তোদেরও সুবিধা হবে, আর পরীক্ষার খাতায় এটা লিখতে হবে, না লিখলে নাম্বার কেটে যাবে, নাম্বার কেটে নেবে। তাই নাম্বার আমাকে পাওয়ার জন্য পুরো কথাটা আমাকে লিখতে হবে। আচ্ছা, F সমান এখানে 23 করলাম, F সমান 23 কেন হলো, আমি সোজা কথায় যদি বলি, যেখানে ফ্রিকোয়েন্সি থাকবে
ফ্রিকোয়েন্সির ওপরের যে সংখ্যাটা হয়, মানে ওপরের যে মানটা হয়, সেটাকেই আমরা কাম হিসেবে বিবেচনা করব, ঠিক আছে। আর যদি গণিতের কথাই বলি, গণিতের কথাই বলতে গেলে আমরা বলবো যে শ্রেণীতে n2 আছে, যে শ্রেণীতে n2 আছে, অর্থাৎ মধ্যমান শ্রেণীর, মানে শ্রেণীর মধ্যমান, হ্যাঁ, আগের সমস্ত শ্রেণীর পরিসংখ্যার সমষ্টি, আগের সমস্ত শ্রেণীর পরিসংখ্যার সমষ্টি। মানে এতগুলো কথা বললে তোরা গুলিয়ে ফেলবি, এই জন্য আমি তোদেরকে সংক্ষিপ্তভাবে বললাম কি, যেই শ্রেণীতে আমরা এফএম নিয়েছি, অর্থাৎ পরিসংখ্যার যেই মানটা সব থেকে বড়, আমি বারবার বলছি এই দুটো যদি ঠিক না থাকে অঙ্ক একদম হবে না, অঙ্ক ভুল হয়ে যাবে। হ্যাঁ, তো পরিসংখ্যা অর্থাৎ পরিসংখ্যার যেই সংখ্যাটা পরিসংখ্যার সব থেকে বড়, সেটাকে আমি বিবেচনা করব এফএম হিসেবে। হ্যাঁ, এবং তারপরে আমরা যেটা কাম্প পাবো সেটা হচ্ছে তার ওপরে, ঠিক তার ওপরের যে মানটা থাকবে সেই মানটাকে আমরা এফ হিসেবে চিহ্নিত করব। সেটা তো আমি গাণিতিক ভাষাতেও বললাম, ঠিক আছে। এবারে এফএম কত নিয়েছি, এখানে এফএম কত আছে, সব থেকে বড় সংখ্যাটা মানে পরিসংখ্যার কত, এফএম কত, 12, এফএম 12 আছে। আই আই কত আছে, 1 2 3 4, 0 5 থেকে 9, তো 5 6 7 8 9, 5 করে আছে, 5 6 7 8 9। মিনের ক্ষেত্রে আমরা কিন্তু 5-এর পর থেকে ধরছিলাম, এখানে কিন্তু 5 থেকেই শুরু করব, 5 6 7 8 9। তার মানে আই সমান এখানে কত হবে, আই সমান হচ্ছে 5 হবে। হ্যাঁ, আই সমান 5 হলো। এইবারে আমরা চলে আসি নির্ণয় সূত্র নির্ণয় করতে হবে। সূত্র, এখানে সূত্রটা তো আমি লিখে দিয়েছি, এবারে এই সূত্র বরাবর আমি এখানে মান বসিয়ে দেবো, মান বসিয়ে দিলেই অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তাহলে এল কত আছে, এল হচ্ছে 14.5 সমান n/2 কত আছে, এখানে n/2 কত আছে, n হচ্ছে এখানে 53, তার মানে n/2 আছে 53/2, ঠিক আছে। 53/2 কে আমি যদি সরাসরি ভাগ করে নিই, যেটা দাঁড়াবে আমি সেটাই করে দিচ্ছি। n/2 আচ্ছা ঠিক আছে, তোদের বোঝার জন্য আমি এখানে 53/2 করলাম। এফ কত নিয়েছি, আমার এফ কত আছে, 23। আচ্ছা, এফএম কত আছে, এফএম কত আছে, 12, এফএম 12 আছে, ঠিক আছে, এই যে এফএম 12, আর আই হচ্ছে 5। তাহলে এখানে এফএম হচ্ছে আমি নেব 12 ইন্টু আই হচ্ছে 5। এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, এটাকে আমরা ক্যালকুলেশন করে কি পাবো, এল প্লাস হবে, ঠিক আছে, এখানটা এটা প্লাস হবে, এইটা, এটা এল প্লাস হবে। এইগুলো হয়ে গেল, মানে এল প্লাস কত হলো, এবারে আমি টোটাল এটা যদি আমি যোগ করে নিই, 14.5 প্লাস n/2, ওটাকে আমাকে ভাগ করতে হবে, 26.5 হবে, এটা 26.5 মাইনাস 23/12 ইন্টু 5। এখানে সমান সমান দিতে পারিস, সমান কত হবে, 14.5। আমি একসঙ্গে করে নিচ্ছি এটা, হ্যাঁ, ভাগে ভাগে আর করলাম না, এটাকে সরল করতে হবে, মেন কথা হচ্ছে এটাকে সরল করতে হবে। 14.5 প্লাস এইটাকে সরল যদি করি, যেটা আমার কাছে দাঁড়াবে 33.5 12 ইন্টু 5 সমান 14.5 প্লাস, আবার লিখতে হবে
14.5 দেখা যাচ্ছে আদৌ? আমি তাহলে একটু ওপরের দিকে করি। এখানে একটু উপরের দিকে করলাম 14.5 প্লাস 3.5 12 ইন্টু 5 সমান কত হবে? 14.5 প্লাস এটাকে ভাগ করতে হবে, গুণ করে ভাগ করলে যেটা দাঁড়াচ্ছে আমি সেটাই করে দিচ্ছি। 1.46 ক্যালকুলেটর ব্যবহার করলে এই মানটাই দাঁড়াবে, সমান 15.96। অতএব নির্ণেয় মিডিয়ান সমান 15.96 অ্যান্সার। ঠিক আছে, তোরা কি বুঝতে পারলি? সূত্র প্রয়োগ করলাম আমরা এখানে। এই সূত্রটার মান ধরে ধরে যেরকম আমরা সরল করি, আমরা সেই সরল ভাবে আমরা ব্যবহার করব। যেভাবে সরল করি আমরা সেইভাবে এখানে সরল করে নেব। সূত্র পরপর মানটা বসিয়ে নেব, কারণ আমি তো এখানে আগেই বসিয়ে রেখেছি কোনটার মান কত আমি বসিয়ে রেখেছি। তারপরে সরলটা এখানে যেহেতু জায়গা না কুলোতে আমি এইখানে সরলটা শেষ করেছি। হ্যাঁ, এইখানে সরলটা এভাবে আমি শেষ করেছি। তোরা এটা এই অঙ্কটা যদি করে দেখিস এই উত্তরটা এভাবেই বেরোবে। হ্যাঁ, আর আমি কিভাবে কামটা বের করতে হয় সেটাই আমি এতক্ষণ দেখাচ্ছিলাম। এগুলো তোরা আশা করি বুঝতে পেরেছিস। ঠিক আছে, আর এগুলো এরকম পরীক্ষার হলে পরীক্ষার খাতায় এভাবে এগুলো দেখানো যাবে না। তোদের বোঝানোর জন্য আমি এগুলো করলাম ঠিকই, কিন্তু এগুলো পরিষ্কার থাকবে। ঠিক আছে, আজ মিডিয়ান পর্যন্তই থাক, পরে তাহলে আবার আমরা এই ব্যাপারে আবার পরে কথা বলছি। ঠিক আছে, এই অঙ্কটা এই পর্যন্তই থাক। তাহলে কি হলো, আমরা কি জানলাম? আমরা দুটো জিনিস আজকে তিনটে ব্যাপারে শিখলাম আমরা। একটা হচ্ছে তোর যেটা যেটা করলাম আমরা সেটা হচ্ছে একটা মিডিয়ানের দুটো দিক আমরা দেখলাম, একটা হচ্ছে জোড় স্কোর আর একটা হচ্ছে বিজোড় স্কোর। আর যেটা করলাম সেটা হচ্ছে মিডিয়ান। ঠিক আছে।